বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং ব্যাংকিং ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। প্রিন্সিপালস অফ ফিন্যান্সের আজকের ভিডিওতে ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো অধ্যায়ের কিভাবে ইপিএস নির্ণয় করতে হয় এবং নিরপেক্ষ বিন্দু নির্ণয় করতে হয় সেটি আমি দেখাবো। এর আগে আরও দুটো ভিডিওতে আমি এই অধ্যায়ের সম্পর্কে কথা বলেছি। প্রথম ভিডিওতে আমি ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কী বোঝায় এই সম্পর্কে কিছু মৌলিক ধারণা নিয়ে আমি কথা বলেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে কিভাবে ইপিএস নির্ণয় করতে হয় সেটি দেখিয়েছি, অর্থাৎ অঙ্ক কীভাবে করতে হয়। সুবিধার জন্য এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমি কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছি। দ্বিতীয় ভিডিওতে আমি ক্যাটাগরি 1 টাইপের অঙ্ক সমাধান কীভাবে করতে হয় সেটি দেখিয়েছি। আজকের তৃতীয় ভিডিওতে ক্যাটাগরি 1 টাইপের অঙ্ক, অর্থাৎ কীভাবে ইপিএস নির্ণয় করতে হয়, আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় নির্ণয় করতে হয় সেটি আমি দেখাবো এবং সেই সাথে কীভাবে নিরপেক্ষ বিন্দু বা ইনডিফারেন্স পয়েন্ট এটা নির্ণয় করতে হয় সেটাও দেখাবো। আমি এখানে একটা প্রশ্ন লিখেছি। প্রশ্নটি পড়ার আগে আমরা জেনে নেব ইপিএস কি, ইনডিফারেন্স পয়েন্ট কি। ইপিএস হচ্ছে প্রতিটি সাধারণ শেয়ারের জন্য কোম্পানি মুনাফার যতটা অংশ প্রদান করে তাকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বলা হয়। ইপিএস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। যে কোনো বিনিয়োগকারীরা ওই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী হয় যে ধরনের কোম্পানিতে বিনিয়োগ করলে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেশি পাওয়া যায়, যে কারণে প্রত্যেকটি যৌথ মূলধনী কোম্পানি চেষ্টা করে তাদের ইপিএসকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ইপিএসটাকে বাড়ানোর চেষ্টা করে। কারণ ইপিএসকে বাড়াতে পারলে বিনিয়োগকারীদেরকে যেমনি আকৃষ্ট করা সম্ভব হয়, তেমনি কারবারের বা যৌথ মূলধনী কারবারের নিট মূল্যকেও বৃদ্ধি করা সম্ভব হয়। ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু কি? ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু হচ্ছে সুদ ও করপূর্ব পরিচালন মুনাফা, অর্থাৎ ইবিআইটির সেই পরিমাণ যেই পরিমাণ ইবিআইটির কারণে ভিন্ন ভিন্ন অর্থায়ন পদ্ধতিতে নির্ণীত ইপিএস বা শেয়ার প্রতি আয়ের পরিমাণ পরস্পর সমান হয়ে যায়। আমরা জানি সাধারণত ভিন্ন ভিন্ন অর্থায়ন পদ্ধতিতে নির্ণীত ইপিএস সমান হয় না, ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দুতে নির্ণীত ইবিআইটির কারণে ভিন্ন ভিন্ন অর্থায়ন পদ্ধতিতে নির্ণীত ইপিএস সমান হয়ে যায়। আমরা এই প্রশ্নটি একটু পড়ে নেই। BD Foods Limited is in 40% tax bracket. Currently, it has 10,000 shares of common stock outstanding. In the current year, the company needs টাকা 3 লক্ষ for expansion program. There are 3 following alternative methods of financing. BD Foods লিমিটেডকে 40% ট্যাক্স দিতে হয়। বর্তমানে তাদের হাতে 10,000 সাধারণ শেয়ার আছে। চলতি বছর প্রতিষ্ঠানটির 3 লাখ টাকা দরকার ব্যবসা সম্প্রসারণ করার জন্য। এই 3 লাখ টাকা সংগ্রহ করার জন্য তাদের হাতে দেয়ার আর 3 ফলোয়িং অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং, তাদের হাতে 3টি বিকল্প উপায় আছে। প্রথম উপায় হচ্ছে ইস্যুইং কমন স্টক টাকা 100 পার শেয়ার। তারা 100 টাকা মূল্যের শেয়ার ইস্যু করতে পারে এবং তার মাধ্যমে 3 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে। অথবা ইস্যুইং 12% ডিবেঞ্চার, তারা 12% ঋণপত্র ইস্যু করতে পারে, এর মাধ্যমেও তারা তাদের প্রয়োজনীয় 3 লাখ টাকা মূলধন সংগ্রহ করতে পারে। এই দুটি ছাড়াও তারা আরও যেভাবে এই 3 লাখ টাকা সংগ্রহ করতে পারে তা হলো 70% বাই ইস্যুইং শেয়ার অফ কমন স্টক ফর টাকা 100 ইচ। প্রতিটি 100 টাকা মূল্যের সাধারণ শেয়ার ইস্যু করে তারা এই প্রয়োজনীয় অর্থের 70% সংগ্রহ করতে পারে। অ্যান্ড রিমেইনিং 30% বাই ইস্যুইং 12% ডিবেঞ্চার, এবং অবশিষ্ট 30% অর্থ, 3 লাখ টাকার 30% অর্থ তারা 12% ঋণপত্র ইস্যু করার মাধ্যমে সংগ্রহ করতে পারে। এই হচ্ছে তাদের 3টি বিকল্প উপায় 3 লক্ষ টাকা মূলধন সংগ্রহ করার। আমাদেরকে যেটা করতে হবে, ফাইন্ড আউট দ্য ইপিএস আন্ডার ইচ অল্টারনেটিভ ইফ ইবিআইটি ইজ টাকা 5 লাখ। যদি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সুদ ও করপূর্ব মুনাফার পরিমাণ যদি 5 লক্ষ টাকা হয়, তাহলে ইপিএস এর পরিমাণ কত, ইপিএস কত, আমাদেরকে সেই ইপিএস বের করতে হবে। এছাড়াও also find out the level of EBIT at which the financial manager would be indifferent between alternative 1 and 2. এছাড়াও আমাদেরকে ইবিআইটি নির্ণয় করতে হবে যেই পরিমাণ ইবিআইটি নির্ণয় করলে অল্টারনেটিভ 1 এবং 2 এই দুটোর মধ্যে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করতে হবে, নিরপেক্ষ বিন্দু নির্ণয় করতে হবে। আর আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে নিরপেক্ষ বিন্দু হচ্ছে সেই পরিমাণ ইবিআইটি যেই পরিমাণ ইবিআইটির কারণে এই দুটো, এখানে 3টি ভিন্ন ভিন্ন অর্থায়ন পদ্ধতি আছে। এ হচ্ছে 1টা 2টা 3টাই হচ্ছে ভিন্ন ভিন্ন অর্থায়ন পদ্ধতি। কারণ
1 নম্বর পদ্ধতিতে বলা হচ্ছে সাধারণ শেয়ার ইস্যু করার কথা, 2 নম্বর পদ্ধতিতে বলা হচ্ছে 12% ঋণপত্র ইস্যুর কথা, আর 3 নম্বর পদ্ধতিতে সাধারণ শেয়ার ইস্যু সেই সাথে হচ্ছে ঋণপত্র ইস্যু, দুটার একটা মিশ্রণ আছে। অর্থাৎ তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন অর্থায়ন পদ্ধতি। এই তিনটা ভিন্ন ভিন্ন অর্থায়ন পদ্ধতিতে যদি দুটো করে ধরা হয়, যেমন 1 এবং 2, 1 এবং 2 এর মধ্যে যদি আমরা একটা ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করি তাহলে আমরা একটা ইবিআইটি পাবো। সেই ইবিআইটি দিয়ে যদি আমরা এই দুটোর ইপিএস নির্ণয় করি তাহলে এই দুটোর ইপিএস সমান হয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্নে যে 5 লাখ টাকা ইবিআইটি দেওয়া আছে, এই ইবিআইটি নিয়ে যদি আমরা তিনটা অর্থায়ন পদ্ধতির ইপিএস নির্ণয় করি তাহলে সেই নির্ণীত ইপিএস কিন্তু সমান হবে না, ভিন্ন ভিন্ন হবে। কারণ হচ্ছে যে ঋণপত্র ও অগ্রাধিকার শেয়ারের উপস্থিতি এবং শেয়ারের সংখ্যার ভিন্নতা। যেমন এই 1 নম্বর যে বিকল্প ব্যবস্থা আছে সেখানে কমন স্টক ইস্যু করতে গেলে শেয়ারের সংখ্যা বেড়ে যাবে। আবার 2 নম্বর বিকল্প পদ্ধতিতে এখানে কিন্তু শেয়ারের সংখ্যা, নতুন করে শেয়ারের সংখ্যা বাড়বে না, শেয়ারের সংখ্যা আগে যা ছিল তাই। তাহলে শেয়ারের সংখ্যার ভিন্নতা দেখা দিচ্ছে। এবং অগ্রাধিকার শেয়ারের কথাটাও এখানে বলা আছে, যদিও এখানে অগ্রাধিকার শেয়ার নেই। তো এই কারণে এই অগ্রাধিকার শেয়ার অথবা ঋণপত্রের উপস্থিতি এবং শেয়ারের সংখ্যার ভিন্নতার কারণে এই তিনটি পদ্ধতিতে নির্ণীত ইপিএস কিন্তু সমান বা হবে না, যদিও বা একই রকম সমপরিমাণ ইবিআইটি নিয়ে আমরা শুরু করি। কিন্তু ইনডিফারেন্স পয়েন্টটা হচ্ছে আমরা এমন একটা ইবিআইটি পাবো যে ইবিআইটি নিয়ে শুরু করলে তিনটা বিকল্প অর্থায়ন পদ্ধতির নির্ণীত ইপিএস পরস্পর সমান হয়ে যাবে, যদিও আমাদের এখানে 1 এবং 2 পদ্ধতির মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু বের করতে বলা হয়েছে। আমরা এবার সমাধানে চলে যাই। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এ ধরনের অঙ্কে সমাধান করতে গেলে শুরুতে আমাদেরকে কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। যে ওয়ার্কিংস হচ্ছে 2 প্রকার, শেয়ারের সংখ্যা নির্ণয় করতে হয় আর সুদের পরিমাণ নির্ণয় করতে হয়, ঋণপত্রের সুদের পরিমাণ নির্ণয় করতে হয়। তো প্রথমেই আমরা শেয়ারের সংখ্যা নির্ণয় করব। প্রেজেন্ট শেয়ারস, প্রশ্নে কিন্তু বলা আছে যে বর্তমানে তাদের হাতে 10,000 শেয়ার আছে, তাদের প্রেজেন্ট শেয়ার হচ্ছে 10,000, 10,000 শেয়ার। মেথড 1 কি বলেছে? মেথড 1 বলেছে ইস্যুইং কমন স্টক টাকা 100 পার শেয়ার, প্রতিটিকে 100 টাকা মূল্যের শেয়ার ইস্যু করবে এই 3 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য। তাহলে এক্সিস্টিং বিদ্যমান তাদের শেয়ার আছে হচ্ছে এই 10,000 শেয়ার বিদ্যমান আছে। এরপরে এই 3 লক্ষ টাকা আবার সংগ্রহ করতে চাচ্ছে তারা আবার নতুন করে শেয়ার ইস্যু করার মাধ্যমে। তাহলে 3 লক্ষ টাকা যদি শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করতে চায়, একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয় তাহলে তাদেরকে শেয়ার বিক্রি করতে হচ্ছে 3,000 শেয়ার। তাহলে মেথড 1-এ তাদের টোটাল শেয়ারের সংখ্যা দাঁড়াচ্ছে আগের 10,000 আর নতুন করে 3,000, মোট 13,000 শেয়ার। মেথড 2-এ কিন্তু শেয়ার ইস্যু করবে এরকম কোনো ইনফরমেশন বা কোনো তথ্য নেই, এখানে আছে 12% ডিবেঞ্চার ইস্যু করবে। তাহলে মেথড 2-তে কেবল বিদ্যমান 10,000 শেয়ার ওইটাই কিন্তু থেকে যাবে 10,000 শেয়ার। আর মেথড 3-তে এক্সিস্টিং এই যে 10,000 শেয়ার সেটা তো থাকবেই, এছাড়াও এখানে বলেছিল যে 70% বাই ইস্যুইং শেয়ার অফ কমন স্টক ফর টাকা 100 ইচ। এই যে 3 লক্ষ টাকা দরকার তার 70% টাকা তারা শেয়ার ইস্যুর মাধ্যমে নিতে পারে। তাহলে 3 লক্ষ টাকার 70%-এ 2,10,000 টাকা হয়। সেই 2,10,000 টাকাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে শেয়ারের সংখ্যা পাওয়া যায়। শেয়ারের সংখ্যা হয় তখন 2,100। সর্বমোট আগের 10,000 শেয়ার আর নতুন করে 2,100 শেয়ার ইস্যু করলে তাদের সর্বমোট ইস্যুকৃত শেয়ারের পরিমাণ ধরবে 12,100 শেয়ার। তো প্রত্যেকটা অঙ্কে আমাদের এই শেয়ারের সংখ্যা আগে নির্ণয় করে নিতে হবে, কারণ শেষ পর্যন্ত ইপিএস বের করতে গেলে ইএটিকে আর্নিং আফটার ট্যাক্স বা কর পরবর্তী আয়কে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। এই জন্য আমাদের শেয়ারের সংখ্যা কত এটা ওয়ার্কিংয়ে আমাদেরকে বের করে নিতে হবে। তারপরের ওয়ার্কিং হচ্ছে সুদের পরিমাণ নির্ণয়। তো 1 নম্বর মেথডে কিন্তু তারা ঋণপত্র ইস্যু করবে না, কাজেই তাদের কিন্তু 1 নম্বর মেথডে সুদের পরিমাণ নীল, সুদ দিতে হবে না, 0। 2 নম্বর মেথডে কিন্তু তারা 12% ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে 3 লাখ টাকা সংগ্রহ করবে। তাহলে তাদেরকে 2 নম্বর মেথডে যদি তারা যায় তাহলে কিন্তু তাদেরকে সুদ দিতে হবে 3 লক্ষ টাকার 12% সুদ, অর্থাৎ 36,000 টাকা সুদ বা ইন্টারেস্ট দিতে হবে। আর মেথড 3-এ কি বলছে? মেথড 3-এ বলছে 30% বাই ইস্যুইং 12% ডিবেঞ্চার, অর্থাৎ এই যে 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকার 30% হয় 90,000 টাকা। এই 90,000 টাকা তারা 12% মানে ঋণপত্র ইস্যুর মাধ্যমে নিতে পারে, তাহলে 12% সুদ দিতে হবে। 90,000 টাকার 12% 10,800 টাকা তাদের সুদ দিতে হবে। তাহলে সুদের কীভাবে সুদ গণনা করতে হবে সেই ওয়ার্কিংসটা হয়ে গেল আমাদের, শেয়ারের সংখ্যা হয়ে গেল। এখন আমরা মূল সমাধানে চলে যাই। তো সমাধানটা হচ্ছে এরকমই ছকটা, এরকম আগের ভিডিওতে আমি একই ছক ব্যবহার করেছি এবং প্রতিটা অঙ্কে একই রকম ছক ইউজ করতে হবে। তো ক্যালকুলেশন অফ ইপিএস,
এরকম প্রথমটা হচ্ছে পার্টিকুলার্স বিবরণ, ফার্স্ট মেথড, সেকেন্ড মেথড, থার্ড মেথড। এখানে 3টা মেথড আছে। যদি আরও একটা থাকতো তাহলে এখানে ডান পাশে আরও একটা কলাম হতো, বা তারপরে যদি আরও একটা থাকতো তাহলে আরও একটা কলাম হতো। এভাবে হতে থাকবে, যতগুলো মেথড থাকবে ততগুলো কলাম হবে। প্রথমে ইবিআইটি, আমাদের প্রশ্নে ইবিআইটি দেওয়া ছিল ইফ ইবিআইটি ইজ টাকা 5 লাখ। তো ইবিআইটি 5 লাখ 5 লাখ 5 লাখ, প্রত্যেকটা মেথডে ইবিআইটি সমান। এটা হচ্ছে ফার্স্ট মেথড। এখানে শুধু কমন স্টক ইস্যু করবে, 100 টাকা মূল্যের সাধারণ শেয়ার ইস্যু করবে। আর সেকেন্ড মেথডে ইস্যু করবে হচ্ছে শুধু 12% ডিবেঞ্চার, ঋণপত্র 12% ডিবেঞ্চার। তৃতীয় মেথডে 70% টাকা সংগ্রহ করবে কমন স্টক ইস্যু করার মাধ্যমে, 30% সংগ্রহ করবে 12% ঋণপত্র ইস্যুর মাধ্যমে। তো ইবিআইটি হচ্ছে 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ। সেখান থেকে নিয়ম অনুযায়ী সুদ ও কর পূর্ব আয় থেকে সুদ বাদ যাবে, ইন্টারেস্ট বাদ যাবে। তো ইন্টারেস্ট আমরা কিন্তু আগেই বের করে ওয়ার্কিংয়ে রেখে আসছি যে আমাদের মেথড 1-এ কিন্তু সুদ নেই, ইন্টারেস্ট নেই। মেথড 2-তে সুদ আছে 36,000 টাকা, আর মেথড 3-তে সুদ আছে 10,800 টাকা। তাহলে মেথড 1-এ সুদ .0, মেথড 2-তে হচ্ছে 36,000, আর মেথড 3-তে হচ্ছে 10,800। তো ইবিআইটি থেকে আই ইন্টারেস্ট যদি বাদ দিয়ে থাকে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, করপূর্ব মুনাফা। করপূর্ব মুনাফা এখানে 5 লক্ষ, আর এখান থেকে 5 লক্ষ থেকে 36,000 বিয়োগ দিলে থাকে 4,64,000, আর এখানে 5 লাখ থেকে 10,800 বাদ দিলে থাকে 4,89,200। এটা হচ্ছে আমাদের ইবিআইটি। এখান থেকে আমরা বাদ দেবো ট্যাক্স, আয়কর বাদ দেবো। আয়করের কথা কিন্তু শুরুতে বলেছিল 40% আয়কর। তো লেস ট্যাক্স 40%, 5 লাখ টাকার 40%-এ 2 লক্ষ টাকা, 4,64,000 টাকার 40%-এ 1,85,600, 4,89,200 এর 40%-এ 1,95,680। তো ইবিটি থেকে ট্যাক্স যদি বাদ দেয় তাহলে থাকে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, বা কর পরবর্তী মুনাফা। 5 লাখ থেকে 2 লাখ বাদ থাকে 3 লাখ, 4,64,000 থেকে 1,85,600 বাদ থাকে হচ্ছে 2,78,400, আর 1,95,680 থেকে 2,93,520 বাদ 4,89,200 থেকে 1,95,680 বাদ দিলে ইএটি থাকে 2,93,520 টাকা। এরপরে ইএটির পরে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ যদি থাকে সেটি বাদ যায়, কিন্তু আমাদের এই প্রশ্নে অগ্রাধিকার শেয়ার বা প্রিফারেন্স শেয়ারের কোনো রকম কোনো ইনফরমেশন নেই, কাজেই আমাদের এটা আর লাগবে না। এরপরে আমরা নাম্বার অফ শেয়ারের সংখ্যা বসাবো। আমরা কিন্তু শেয়ারের সংখ্যা কিন্তু ওয়ার্কিং করে আসছি। আমাদের মেথড 1-এ শেয়ারের সংখ্যা হচ্ছে 13,000, মেথড 2-তে শেয়ারের সংখ্যা 10,000, এবং মেথড 3-তে শেয়ারের সংখ্যা 12,100। তাহলে হচ্ছে শেয়ারের সংখ্যা 13,000, 10,000, 12,100। এবার আমরা ইপিএস নির্ণয় করব, আর্নিং পার শেয়ার। ইপিএস বা আর্নিং পার শেয়ারের সূত্র হচ্ছে ইএটিকে ইপিএস দিয়ে ভাগ করব, অর্থাৎ এই 3 লক্ষ টাকাকে 13,000 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসছে টাকা 23 টাকা 08 পয়সা। এভাবে এখানে আমরা ভাগ করব 2,78,400-কে ভাগ করব 10,000 দিয়ে, তাহলে এটা আসে। আর এখানে 2,93,520-কে 12,100 দিয়ে ভাগ করলে আসে 24.26। তাহলে শেয়ার প্রতি আয়ের পরিমাণ হচ্ছে মেথড 1-এ 23 টাকার একটু বেশি, আর মেথড 2-এ 27 টাকার বেশি, আর সর্বশেষ মেথড 3-তে 24 টাকার একটু বেশি। তাহলে দেখা যাচ্ছে যে ইপিএস বা শেয়ার প্রতি আয় সবচেয়ে বেশি হচ্ছে মেথড 2-তে, অর্থাৎ বিডি ফুডস লিমিটেড তাদের যে চলতি বছর ব্যবসা সম্প্রসারণের জন্য 3 লক্ষ টাকা দরকার, তারা এই 3 লক্ষ টাকা যদি 12% ঋণপত্র ইস্যু করার মাধ্যমে সংগ্রহ করে, সেক্ষেত্রে তাদের নির্মিত ইপিএস এর পরিমাণ হয় সর্বোচ্চ। সুতরাং তা এখন যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় যে আমরা বিডি ফুডসকে কোন উপায় অবলম্বন করার পরামর্শ দেব, 1, 2 নাকি 3, তাহলে আমরা অবশ্যই বিডি ফুডসকে 2 নম্বর মেথড অনুসরণ করার পরামর্শ দেব, কারণ 2 নম্বর মেথডে নির্ণীত ইপিএস এর পরিমাণ সর্বোচ্চ, যেটি 27 টাকা 84 পয়সা। এটা হচ্ছে দশমিক হবে। তো এরপরে আমরা এখন আমাদের ইপিএস নির্ণয় হয়ে গেছে, এখন আমরা ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করব। ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করার ইনডিফারেন্স পয়েন্ট আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে কোন যে কোনো দুটো পদ্ধতির মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করা হয়, 1 এবং 2 এর মধ্যে, 1 অথবা 3 এর মধ্যে, 2 অথবা 3 এর মধ্যে হতে পারে। আমাদের এই প্রশ্নে 1 এবং 2, মেথড 1 এবং মেথড 2 এই দুটোর মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলা হয়েছে। তো ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন মেথড 1 এবং মেথড 2। তো ইনডিফারেন্স পয়েন্টের নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, ইবিআইটি মাইনাস আই, এটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ N1। N1 মানে হচ্ছে মেথড 1-এর শেয়ারের সংখ্যা, আর ইবিআইটি হচ্ছে ইবিআইটি এখানে নেই, ইবিআইটিটা বের হবে।
সমান সমান ইবিআইটি মাইনাস আই সুদ ইন্টারেস্ট ইন্টু সমান সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট গুণ 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ N2 হচ্ছে মেথড 2 এর শেয়ারের সংখ্যা। তো এখানে ইবিআইটি নেই, ইবিআইটি থাকবে সুদ আই মানে ইন্টারেস্ট। মেথড 1 এ কিন্তু কোনো সুদ ছিল না, সুদ ছিল না নীল। তো এখানে 0 1 মাইনাস ট্যাক্স রেট 40% 0.40 ভাগ হচ্ছে মেথড 1 এর শেয়ারের সংখ্যা হচ্ছে 13,000 সমান সমান ইবিআইটি আর এখানে ইন্টারেস্ট আই। মেথড 2 এর ইন্টারেস্টের পরিমাণ ছিল হচ্ছে 36,000 টাকা, 36,000 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 40% ভাগ N2 হচ্ছে মেথড 2 এর শেয়ারের সংখ্যা। মেথড 2 এর শেয়ারের সংখ্যা হচ্ছে 10,000। এরপরে এটা থেকে 0 বিয়োগ করলে এটা থাকে 1 থেকে 0.40 বিয়োগ দিলে থাকে হচ্ছে 0.60 ভাগ 13,000। এখানে ইবিআইটি থেকে ট্যাক্স হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 36,000 থাকলো, আর 1 মাইনাস 0.40 থাকে 0.60 ভাগ হচ্ছে 10,000। এরপরে এটা দিয়ে আমি গুণ করবো, এটার সাথে গুণের সম্পর্ক গুণ করে নিলাম। গুণ করলে 0.60 ইবিআইটি ভাগ 13,000, আর এখানে হচ্ছে এই 0.60 এর সাথে এই দুটো সম্পর্ক গুণের, তো গুণ করে দিচ্ছি আমরা। এটা দিয়ে এটা 0.60 এর সাথে ইবিআইটি গুণ করলে 0.60 ইবিআইটি মাইনাস আছে মাঝখানে, মাইনাস 0.60 এর সাথে 36,000 গুণ করলে হয় হচ্ছে 21,600 ভাগ হচ্ছে 10,000। তো এরপরের কাজ হচ্ছে আমরা কোনাকুনি গুণ করে দেব। এইটুক হচ্ছে লবে, বাম পক্ষের এইটুকু হচ্ছে লবে আর এইটুকু হচ্ছে হরে। ঠিক একইভাবে ডান পক্ষের এইটুকু হচ্ছে পুরোটুকু হচ্ছে লবে আর এইটুকু হচ্ছে হরে। তো এখন আমরা কোনাকুনি গুণ করে দিব। কোনাকুনি গুণ অর্থাৎ এই 10,000-এর সাথে 0.60 ইবিআইটিকে গুণ করব আমরা। গুণ দেন 10,000 গুণ 0.60 ইবিআইটি মাইনাস 13,000-এর সাথে পুরো এই অংশটা গুণ, কোনাকুনি গুণ 13,000। আমরা গুণ অংশটা রেখে দিলাম, গুণ আমরা পরের লাইনে করব। এখন 0.60 ইবিআইটির সাথে 10,000 যদি গুণ করি তাহলে 6,000 ইবিআইটি হয়, আর এখানে 13,000-এর সাথে যদি 0.60 ইবিআইটি গুণ করি তাহলে হয় 7,800 ইবিআইটি, আর 13,000-এর সাথে মাইনাস 21,600 গুণ করলে হয় হচ্ছে 28,08,00,000 টাকা। এরপরে হচ্ছে আমরা ইবিআইটিগুলো এক পাশে নিয়ে আসি। 6,000 ইবিআইটি ডান পাশ থেকে 7,800 ইবিআইটি আসলো, মাইনাস হয়ে গেল, আর এই পাশে সমান সমান মাইনাস 28,08,00,000 টাকা থাকলো। এখানে একটা শূন্য হয়ে গেছে, শূন্যটা হবে না। তারপরে এই 6,000 ইবিআইটি থেকে 7,800 ইবিআইটি বাদ দিলে থাকে মাইনাস 18,000 ইবিআইটি, আর ডান পাশে থাকে হচ্ছে মাইনাস 28,08,00,000 ইবিআইটি। এরপরে আমরা উভয় পক্ষ থেকে ডান পক্ষ এবং বাম পক্ষ থেকে বিয়োগ চিহ্ন উঠিয়ে দিলে থাকে হচ্ছে 18,000 ইবিআইটি, আর এখানে থেকে 28,08,00,000 ইবিআইটি, 28,08,00,000। এরপরে আমরা ইবিআইটির মান বের করব। ইবিআইটি এই পাশে ইবিআইটি রাখলাম, রেখে 28,08,00,000 থেকে এই 1800 যদি আমরা ডান পাশে নিয়ে এসে তাহলে ভাগ হয়ে যায়, ভাগ করলে সুতরাং ইবিআইটির পরিমাণ দাঁড়াচ্ছে 1,56,000 টাকা। এটাই হচ্ছে আমাদের ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দুর সংজ্ঞায় আমি বলেছিলাম যে নিরপেক্ষ বিন্দু হলো সেই পরিমাণ ইবিআইটি যেই পরিমাণ ইবিআইটির কারণে উভয় পদ্ধতির অর্থাৎ মেথড 1 এবং মেথড 2 এর ইপিএস সমান হয়ে যাবে। সে কথাটি আমি এবার পুনরায় লিখছি যে যখন ইবিআইটি 1,56,000 তখন মেথড 1 এবং মেথড 2 এর ইপিএস সমান হবে। তো এই ব্যাপারটা আমাদের একটু প্রমাণ করা দরকার। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের নির্ণীত ইনডিফারেন্স পয়েন্ট আইপি ইনডিফারেন্স পয়েন্ট, এটার উত্তরটা অ্যান্সারটা সঠিক। আমরা প্রুফ করি। প্রুফ করতে গেলে আমরা যেই পদ্ধতিতে ইপিএস বের করেছি ঠিক ওইভাবেই আমরা করব। মেথড 1 কমন স্টক, মেথড 2 12% ডিবেঞ্চার। আচ্ছা, ইবিআইটি, তো ইবিআইটি এখানে হচ্ছে কত আমরা বের করেছি ইনডিফারেন্স পয়েন্ট 1,56,000 টাকা, 1,56,000 টাকা। এখান থেকে যথারীতি আমরা সুদ বাদ দিব। তো মেথড 1-এ কিন্তু কোনো সুদ ছিল না, তো এখানে নীল, আর মেথড 2-তে কিন্তু সুদ ছিল 36,000 টাকা। 36,000 টাকা বাদ দিলাম। ইবিআইটি থেকে আমরা সুদ ইন্টারেস্টকে বাদ দিলাম, থাকলো ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা হচ্ছে 1,56,000, এখানে হচ্ছে বিয়োগ দিলে থাকে 1,20,000। এখান থেকে আমরা যথারীতি ট্যাক্স বাদ দেবো। ট্যাক্সের হার 40%, এটা 40% হয় হচ্ছে 62,600, আর 1,20,000-এর 40% হয় 48,000।
তো ট্যাক্স ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আমাদের থাকছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা থাকছে 93,672,000। এবারে যেহেতু এখানে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নেই, সুতরাং এরপরে অগ্রাধিকার শেয়ারের অংশটা আর আসবে না। যদি থাকতো তাহলে আমরা ইএটির পরে এটাকে বাদ দিয়ে দিতাম। যেহেতু নেই তাই সরাসরি এখানে আমরা নাম্বার অফ শেয়ারকে বসাবো, শেয়ারের সংখ্যা। শেয়ারের সংখ্যা হচ্ছে মেথড 1 এ শেয়ারের সংখ্যা হচ্ছে 13,000, আর মেথড 2 এ হচ্ছে 10,000। আমরা এখানে বসালাম 13,000 এবং 10,000। সবশেষে আমরা ইপিএস বের করবো। তো ইপিএস এর ফর্মুলা হচ্ছে ইএটিকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাহলে ইপিএস পাওয়া যায়। ইএটি হচ্ছে মেথড 1 এর 93,600, আর মেথড 1 এর নাম্বার অফ শেয়ার হচ্ছে 13,000। 93,600কে 13,000 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 7.20। আর মেথড 2 এর ইএটি 72,000কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে হয় 7.20। তাহলে দেখা যাচ্ছে যে ইপিএসটা কিন্তু দুইটা মেথডের ইপিএস কিন্তু সমান হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে? কারণ হচ্ছে এটা হচ্ছে এই কারণেই হচ্ছে যে ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দুর কারণে এটা হচ্ছে। নিরপেক্ষ বিন্দুতে নির্ণীত ইবিআইটি সবসময় দুটো প্রকল্পের ইপিএসকে সমান করে দিবে। কিন্তু আমরা প্রথমে যখন ইপিএস নির্ণয় করেছিলাম, অর্থাৎ ইনডিফারেন্স পয়েন্ট ছাড়া যখন আমরা ইপিএস প্রশ্নে দেওয়া ইবিআইটিকে নিয়ে যখন আমরা ইপিএস নির্ণয় করেছি, তখন কিন্তু প্রত্যেকটা মেথডের প্রত্যেকটা অর্থায়ন পদ্ধতির ইপিএস কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। এবং সে কারণটাকে সেটাও কিন্তু আমি ইতিমধ্যে বলে ফেলেছি, আরও একবার বলি। সেটা হচ্ছে যে অর্থায়ন পদ্ধতিতে অগ্রাধিকার শেয়ারের উপস্থিতি, ঋণপত্রের উপস্থিতি। যদিও আমাদের এই অঙ্কে অগ্রাধিকার শেয়ারের উপস্থিতি নেই, আছে ঋণপত্রের উপস্থিতি। ঋণপত্রের উপস্থিতি এবং শেয়ারের সংখ্যার ভিন্নতা, যেমন শেয়ারের সংখ্যার ভিন্নতা, এখানে 13,000, এখানে 10,000, এখানে 12,100। এই কারণে কিন্তু ইপিএস ভিন্ন ভিন্ন হয়েছে। কিন্তু ইনডিফারেন্স পয়েন্টে নির্ণীত ইবিআইটি দিয়ে যদি আমরা করি, তাহলে ভিন্নতা থাকলেও, শেয়ারের সংখ্যার ভিন্নতা থাকা সত্ত্বেও কিন্তু ইপিএস এর পরিমাণ সমান হয়েছে, সমান হবে। তো এভাবে আমরা মেথড 1 এবং মেথড 2 এই দুইটার ইনডিফারেন্স পয়েন্ট এখানে আমরা বের করলাম। তো আমাদেরকে যদি বলে যে মেথড 2 এবং মেথড 3 এই দুইটার ইনডিফারেন্স পয়েন্ট বের করো, আমরা এই একই ফর্মুলায় করবো, একই সূত্রে করবো। আমরা এখানে লিখবো হচ্ছে, যদি 1 আর 3 বলতো তো আমরা এখানে লিখতাম এই যা আছে এভাবেই লিখতাম, এখানে লিখতাম N1। আর যেহেতু 1 এর সাথে 3 এর, তাহলে আমরা এখানে লিখতাম N3। অথবা যদি দুইটা বলতো মেথড 2 এবং মেথড 3, তাহলে আমরা এখানে লিখতাম N2, আর এখানে লিখতাম N3। এবং N2 এর তথ্য আমরা সব বাম পাশে নিতাম, আর N3 এর তথ্য সব ডান পাশে নিতাম। এভাবে যে কোনো দুটো মেথডের মধ্যে আমরা চাইলেই ইনডিফারেন্স পয়েন্ট বের করতে পারি। তো আজকে এই ভিডিওতে ইপিএস আমরা বের করে দেখালাম এবং সেই সাথে ইনডিফারেন্স পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু। আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্টসে তোমরা প্রশ্ন করবা, আমি সেখানে তোমাদেরকে উত্তর দেব। এবং এই ক্যাপিটাল স্ট্রাকচার এই অধ্যায়ের পরের ক্যাটাগরি 2 টাইপের অঙ্কের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।